আইনশৃঙ্খলার উন্নয়ন ও দুর্নীতির নিয়ন্ত্রণ করে শান্তি ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী অনিয়মের সব সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা। মন্ত্রীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত। দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ করার প্রত্যয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। বাজার নিয়ন্ত্রণ ও রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা। দ্রুতই 180 দিনের পরিকল্পনা প্রকাশ। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামাত, জানালেন ডাক্তার শফিকুর রহমান। বললেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ করা সম্ভব। শুরু হলো সিয়াম সাধনার মাস। মসজিদে মসজিদে তারাবির নামাজ। রমজান উপলক্ষে বৃহস্পতিবার থেকে সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ছুটি ঘোষণা শিক্ষা মন্ত্রণালয়ের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনায় সরকারের প্রধান অগ্রাধিকার। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার অনিয়মের সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধপরিকর। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংযমের এই মাসে দ্রব্যমূল্য যাতে মানুষের নাগালের বাইরে না যায় সেজন্য ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। পবিত্র রমাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চাই, মেধায়, জ্ঞানে, বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। শপথ নেয়ার পরদিনই ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব।
দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান তারা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিগলের সুরে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শহীদদের স্মৃতি স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদের পরে তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। পরে স্মৃতিসৌধে পরিদর্শন বইতে অভিমত ব্যক্ত করে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এরপরে রেওয়াজ অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। যাদের জীবনের বিনিময়ে দেশে জন্ম হয়েছে তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে তো। এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। এরপর বেলা ১২টায় সাভার থেকে রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শ্রদ্ধা নিবেদন করেন ছেলে তারেক রহমান। সঙ্গে ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যরাও। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সবকিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন। যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, যে হাজারো শহীদ, তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ করাটাই কিন্তু এই সরকারের, এই সংসদের প্রধান দায়। শান্তিপূর্ণ দেশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান নতুন মন্ত্রীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথম দিন সচিবালয়ে অফিস করলেন তারেক রহমান। দুপুর ১২টার পর তিনি সচিবালয়ে প্রবেশ করেন। শুরুতেই নবগঠিত মন্ত্রী পরিষদের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল ৪টার কিছু আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এতে অংশ নেন সব মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। বৈঠকে মন্ত্রণালয় ভিত্তিক দিক নির্দেশনা দেন তারেক রহমান। জোর দেন রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে। আগামী ঈদে স্বস্তিতে বাড়ি ফেরার ব্যবস্থা করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহযোগিতা রাখা এবং বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা। জনগণের যে ম্যান্ডেট আমরা পেয়েছি, বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য ছিল। আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। মন্ত্রীরা জানান, শিগগিরই ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে। কি কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না, আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব। আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। আলাদা বৈঠক করেন সচিবদের সঙ্গেও। অতীতের খারাপ সব অভিজ্ঞতা ভুলে নতুন উদ্যমে কাজ করার নির্দেশ দেন। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করার কথাও বলেন প্রধানমন্ত্রী। সকল সচিবরা যেন পেশাদারিত্বের সাথে এবং মেধাকে কাজে লাগে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করে।
যে আমরা আপনাদের সহযোগিতা চাই। প্রথম দিন 7 ঘন্টার বেশি সময় অতিবাহিত করে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর কর্মব্যস্ততার মধ্য দিয়ে প্রথম দিন শেষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে তিনি কুশল বিনিময় করলেন, পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়কে দিক নির্দেশনা দিলেন 180 দিনের কর্মপরিকল্পনা করতেও। সারাদিন পর সন্ধ্যা নাগাদ তিনি সচিবালয় ত্যাগ করলেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ পাই করে বুঝে নেবে বিএনপি সরকার। নিজেদের স্বার্থ রক্ষা করেই সব দেশের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী বলেও জানান নতুন পররাষ্ট্রমন্ত্রী। প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করেই চলবে পররাষ্ট্রনীতি। সাতিলা শর্মিনের রিপোর্ট। নতুন সরকার গঠনের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। এদিকে প্রথম দিনে সচিবালয়ে ব্যস্ত সময় পার করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দিন শেষে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসা নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৈদেশিক নীতিতে সরকার চলবে উল্লেখ করে তিনি বলেন, সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকেই গুরুত্ব দেবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাকে এই পদে এই দায়িত্বে দিয়েছেন। আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে চালাবো। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই করে বুঝে নেব। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও বাড়াবে সরকার। মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি, সেই যোগাযোগগুলো অব্যাহত থাকবে। এই সমস্যার আমরা একটা আশু সমাধান করবার চেষ্টা করব। প্রতিমন্ত্রী হিসেবে প্রথম প্রতিক্রিয়ায় শামা ওবায়দ বলেন, জনগণের স্বার্থ রক্ষা করেই চলবে পররাষ্ট্রনীতি। ফরেন পলিসি ফর এ চেঞ্জ আফটার 17 ইয়ার্স, এটা আমাদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী জানান, দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ঢাকা। আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ করা সম্ভব। রাজধানীর মিরপুরে বুধবার ভোরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন জামায়াত আমির এবং সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে পরিষ্কার শুরু করেন ছোট গলি ও নালার আবর্জনা। এমন অভিযানের ধারাবাহিকতা রক্ষা করা হবে জানিয়ে শফিকুর রহমান দেশের সকল নাগরিকদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সকল স্তরের আবর্জনা দূর করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেনের ময়লা, সোলার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। সরকার দলের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব।
অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রমজানের চাঁদ দেখার মধ্য দিয়ে শুরু হলো সিয়াম সাধনার মাস। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে পবিত্র রমজানের চাঁদ দেখার ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ে কালোবাজারি করলে কঠোর পদক্ষেপ নেবে সরকার। শুরু হলো পবিত্র রমজান মাস। সন্ধ্যা 6:25 কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে চাঁদ দেখতে পান চাঁদ দেখা কমিটির সদস্য ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সোলাইমান কাশেমি। সঙ্গে ছিলেন কমিটির অন্য সদস্যরাও। 6:25 দিকে আমরা প্রথম মোবাইলের ক্যামেরায় আমাকে দেখতে পাই এবং ওখানে চাঁদ একটা তারা দেখা যাচ্ছিল এবং সেটাকে কেন্দ্র করে আমরা খালি চোখেও দেখার চেষ্টা করি এবং একটু কিছু দেখতে পাই। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ে কালোবাজারি করলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন ব্যবস্থা। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি। আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালোবাজারি থেকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে চাই। এদিকে বুধবার প্রথম তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বছর ঘুরে আবারও তারাবি আদায় করতে পারায় সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন তারা। সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে যত বেশি আত্মশুদ্ধির চেষ্টা করব, তবে আমাদের সমাজটা সুন্দর হবে। রমজান মাসে আমরা সবাই যাতে সুন্দরভাবে ইবাদত করতে পারি, ওইটাই আমাদের ইচ্ছা। রোজা পালনের জন্য তৌফিক দান করছে, যদি সব ঠিকঠাক থাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহা সুযোগ আসে এই রমজান মাসে। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাতে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে এই সিদ্ধান্ত জানানো হয়। এই ছুটি চলবে আগামী 26 মার্চ পর্যন্ত। 26 মার্চ বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি মিলিয়ে 28 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এর আগে গত রোববার এক রিট আবেদনের শুনানি শেষে পুরো রমজান মাস বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ আগের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। এতে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও সবশেষ সিদ্ধান্তে বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়। বছর বছর পুনর্ভর্তি ফি নিতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রতি বছর ভর্তি ফি নেয়ার নিয়ম বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অমান্য করলে বরখাস্ত করা হবে প্রধান শিক্ষককে। তবে টিউশন ফি নিতে পারবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বছর গড়ালেই অভিভাবকদের উপর খরচ হয়ে পড়ে ভর্তি ফি। শিক্ষা প্রতিষ্ঠানের এই প্রথা বাণিজ্যে রূপ নেয়ার অভিযোগ অনেকের। প্রতি বছর ভর্তি ফি নেয়ার এই নিয়ম বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। গেল 9 ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026 জারি করা হয়। এই নীতিমালা অনুসারে পুনরায় ভর্তি ফি নেয়ার সুযোগ থাকছে না। কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। তবে টিউশন ফি নীতিমালা অনুযায়ী টিউশন ফি গ্রহণ করা যাবে। গেল বছর পুনরায় ভর্তি ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে একটি বেসরকারি সংস্থা। এর ফলে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন রিটকারীর আইনজীবী। ভর্তির সময় সেখানে সেশন চার্জ ধরা হয়, আরও আনুষঙ্গিক অনেক চার্জ ধরা হয়, কিন্তু এগুলো সম্পূর্ণ অবৈধ। টিউশন ফিটা হলো বেসরকারি বিদ্যালয়গুলোর যেটা বেতন, তারা প্রতি মাসে যে বেতনটা নেয় সেটাই হলো টিউশন ফি। এই ক্ষেত্রে ওই বেসরকারি বিদ্যালয়গুলো তাদের নির্ধারিত বেতন ছাড়া আর কোনো ফি আদায় করা যাবে না। ভর্তি ফি আদায় করলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে চলে যাচ্ছি যশোয়ার কাছে। যশোর, আমরা যেমনটি জানি নতুন মন্ত্রিসভার বৈঠক কিন্তু আজ ইতিমধ্যে হয়ে গেছে এবং এ নিয়ে মন্ত্রীরা কি প্রতিক্রিয়া জানালেন, কি প্রতিশ্রুতি দিলেন, কে কোন মন্ত্রণালয় পেলেন সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি আলিশ, আপনাকে ধন্যবাদ। আসলে সবাই জানে প্রায় অর্ধশত
সদস্য নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং আজ প্রথম বৈঠক হয়েছে। জাতির উদ্দেশ্যে আজ নতুন প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছে, বিভিন্ন তথ্যপাত্র চলে এসেছে। আমরা দর্শকদের সেই বিষয়টি একটু জানানোর চেষ্টা করব। আমরা যেমনটা জানি, আজই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আজই তিনি তার পুরো মন্ত্রী সভা নিয়ে মন্ত্রী পরিষদের সব সদস্যদের নিয়ে প্রথম বৈঠক করেছেন এবং শুরুটা তিনি করেছেন সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তিনি শুধু একা নন, সেখানে তার পুরো মন্ত্রী পরিষদের যে বাকি 49 জন সদস্য তাদের নিয়ে তিনি সেখানে গিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে তার বাবা মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে তার মন্ত্রী পরিষদের মন্ত্রিসভার সবাইকে নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং একটি কথা যেটি জানিয়ে না রাখলেই নয় যে গতকালও শপথ নেওয়ার পরপরই কিন্তু সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছিলেন তার বাবা মায়ের কবরের কাছে শ্রদ্ধা জানানোর জন্য এবং তিনি আজ প্রথমবার তার কার্যদিবসে তিনি যেটি প্রথমেই অঙ্গীকার করেছেন যে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ একটি দেশ গড়বে এমন আশাই তিনি ব্যক্ত করেছেন। জনগণের প্রত্যাশার বিপরীতে নতুন প্রধানমন্ত্রী এমন প্রত্যাশার কথাই বলেছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় আজকে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বাকি সব মন্ত্রীরাও কিন্তু একই সুরে কথা বলেছেন। এবার একটু দেখতে চাই যে বাকি কোন মন্ত্রণালয়ের মন্ত্রীরা কি বলেছেন আজ প্রথম কর্মদিবসে। যদি আসি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। তিনি আজ প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ে গিয়েছেন, কাজ করেছেন। তিনি বলেছেন মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি এখন নতুন সরকারের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ সেটির দিকে নজর দেওয়া হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আগের চেয়ে অনেক উন্নত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে যেমন ভালো হবে সেই কথাটি যেমন তিনি বলেছেন পরিস্থিতি যতটুকু খারাপ ছিল ইমপ্রুভ করার অর্থাৎ আগের চেয়ে উন্নত করার চেষ্টা করতে হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন। বলেছেন চ্যালেঞ্জ নিয়ে এসেছি, চ্যালেঞ্জটা হচ্ছে দেশকে গড়ে তোলার চ্যালেঞ্জ। তিনি বলেছেন দেশ এখন যে অবস্থায় আছে সবার আগে বাংলাদেশ, এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে দেশকে গড়ে তোলার আশা তিনি ব্যক্ত করেছেন। এবার একটু আরেকজন মন্ত্রীর দিকে তাকাতে চাই। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন। আজ প্রথম কর্মদিবসে তিনি তার মন্ত্রণালয়ে গিয়েছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা ও দক্ষতা আনতে হবে এই প্রত্যাশার কথা বলেছেন। বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য সমান হতে হবে সেই প্রত্যাশার কথা তিনি বলেছেন। অর্থাৎ বাংলাদেশে যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করে ধনী গরিবের যে আয় বৈষম্য রয়েছে সেটি দূর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সবার জন্য সমান সুযোগ রাখার কথা বলেছেন। অর্থনীতি সুফল বাংলাদেশের সবার কাছে, অর্থাৎ যে বিষয়টি বলছিলাম যে আয় বৈষম্য দূর করে সবাই যেন পাহাড় থেকে সমতল সব শ্রেণীর মানুষ যেন অর্থনীতির সমান সুফল ভোগ করতে পারেন সেই প্রত্যাশার কথা জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর একটু আসতে চাই প্রতিমন্ত্রী কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আজ তার প্রথম কর্মদিবসে বলেছেন যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড ছিল তার মধ্যে অন্যতম দুটি প্রতিশ্রুতি, সেই যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তাই তিনি কৃষক কার্ড বন্টন নিয়ে কাজ শুরু করার কথা বলেছেন এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেই কথাটি বলেছেন। সরাসরি রাষ্ট্রীয় সহায়তার আওতায় কৃষকদের আনা হবে সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন নতুন কৃষিমন্ত্রী। তিনি বলেছেন কৃষকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য পাবেন। এরপর আমরা যদি একটু দেখি যে অন্য আরেকজন মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এহসানুল হক মিলন সব থেকে আলোচনায় ছিলেন মন্ত্রিসভা গঠন হওয়ার আগে থেকেই এই মন্ত্রী, কারণ তিনি 2001 থেকে বিএনপির তৎকালীন সরকারের বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তিনি বেশ আলোচিত একজন শিক্ষামন্ত্রী ছিলেন। আবারও তিনি সেই দায়িত্ব পেয়েছেন এবং প্রথম কর্মদিবসেই তিনি বলেছেন শুধু হাই জাম্প দিলেই হবে না, দিতে হবে মোর জাম্প, অর্থাৎ শিক্ষা খাত নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে তার যে পরিকল্পনা সেটির বেশ ভালো আভাসই কিন্তু তিনি বলছিলেন। এবং এখানে যেহেতু আরেকজন শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছে ববি হাজ্জাজ, তারা দুজনেই কিন্তু আজকে গণমাধ্যমের সামনে বলেছেন শিক্ষাক্রমে পরিবর্তন নয়, শিক্ষাক্রম রিভিউ করা হবে, তারা কাজ করবেন এবং সেই কাজের জবাবদিহি তারা করবেন জনগণের কাছে, আর পেছনে ফিরে তাকাতে চান না এমন কথাই কিন্তু বলেছেন নতুন শিক্ষামন্ত্রী। আমরা দেখছিলাম যে মন্ত্রণালয়ের যেসব মন্ত্রীরা দায়িত্ব পেয়েছেন প্রায় অর্ধশতের মতো সদস্যরা, তারা কিন্তু আজ নিজেদের প্রথম কর্মদিবসে তাদের যে প্রত্যাশা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জনগণ নিয়ে, সেই প্রত্যাশা কিন্তু বেশ ভালোভাবেই তুলে ধরেছে। যশো, আপনার মাধ্যমে আমরা জেনে নিলাম তাদের প্রতিক্রিয়া প্রতিশ্রুতি সম্পর্কে। ধন্যবাদ যশো আপনাকে। দেখছেন প্রবাসী সময়। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে।
জেনেভায় পরোক্ষ বৈঠক শেষে দুই পক্ষ পরমাণু চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন, পারমাণবিক আলোচনার আড়ালে ইরানের ক্ষমতাকে শূন্যে নামিয়ে আনার ধূর্ত পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেখছেন প্রবাসী সময়। আসন্ন 2028 টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। চলমান আসরের সুপার 8-এর দলগুলো এবং স্বাগতিক অস্ট্রেলিয়া সহ চূড়ান্ত হয়েছে 9 দল। 9 মার্চের আগে আর কোনো ম্যাচ না থাকায় র্যাঙ্কিং হিসেবে সরাসরি সুযোগ পাওয়া বাকি 3 দলের মধ্যে রয়েছে বাংলাদেশ। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি, যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। চলছে টি-20 বিশ্বকাপ, তবে 22 গজের মঞ্চে লিটন দাসরা না থাকায় বাংলাদেশে বিশ্বকাপের কোনো উত্তাপ দেখা যায়নি। তবে বিশ্বকাপে না খেললেও বিসিবির বিশেষ পরিকল্পনায় মাঠে সময় কাটিয়েছেন টাইগার বাহিনী। নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের সুপার 8-এর লাইন আপ চূড়ান্ত করেছে পাকিস্তান ছাড়াও পরবর্তী রাউন্ডে আছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। চলমান বিশ্বকাপ বয়কট করায় সবার মনে প্রথম প্রশ্ন জেগেছিল পরবর্তী টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে কিনা বাংলাদেশ। এই বিশ্বকাপে অংশ না নিলেও আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত 2028 বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, এমন এক বিবৃতি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কোয়ালিফিকেশন নিয়ম অনুযায়ী চলমান বিশ্বকাপে সুপার 8-এ থাকা দলগুলোর সঙ্গে সুযোগ পাবে স্বাগতিক 2 দল। গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরও স্বাগতিক দল হিসেবে খেলবে অস্ট্রেলিয়া, আর স্বাগতিক নিউজিল্যান্ড সুপার 8 নিশ্চিত করায় র্যাঙ্কিং থেকে সুযোগ পাবেন আরও 3 দল। এতে টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পাবে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আইসিসির বিবৃতি অনুযায়ী 9 মার্চ পর্যন্ত দলগুলোর র্যাঙ্কিং হিসাব করা হবে। তাই যেহেতু এ সময়কালে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো ম্যাচ নেই, তাই র্যাঙ্কিং কমার কোনো সুযোগ থাকছে না। শেষ 3 দল হিসেবে খেলবে 20 দলের টি-20 বিশ্বকাপে বাছাই পর্বের মাধ্যমে আসরে 8 দল, বাকি 12 দলের মধ্যে স্বাগতিক 8 দল চূড়ান্ত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এই ছিল প্রবাসী সময়। এখন যাচ্ছে আলোচনা অনুষ্ঠান গণতন্ত্রের সময়। সবাইকে আমন্ত্রণ গণতন্ত্রের সময়ে। 13দশ জাতীয় সংসদ নির্বাচনের পর 11তম প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান শপথ গ্রহণ করার প্রায় 5 দিন পরে, নির্বাচনের প্রায় 5 দিন পরে তিনি শপথ গ্রহণ করেছেন এবং এরপরে আজ প্রথমবারের মতন প্রধানমন্ত্রী হিসাবে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন। সেই ভাষণ নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই গণতন্ত্রের সময়ে। আমাদের সাথে আছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, এবং আমাদের সাথে আছেন মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক। মোস্তফা ভাই, আপনার কাছেই প্রথমে জানতে চাই, প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান তার বক্তব্যে তিনি বলেছেন যারা বিএনপিকে ভোট দিয়েছেন, যারা বিএনপিকে ভোট দেননি, অন্য দলগুলোকে ভোট দিয়েছেন, অথবা যারা ভোটই দেননি, এই সরকার তাদের সবার। এই বক্তব্যের মধ্য দিয়ে কি কোনো আলাদা মেসেজ দিতে চাইলেন আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান? জি, ধন্যবাদ আপনাকে। অবশ্যই মেসেজ দিয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। সেই সাথে খুব জরুরি ছিল এরকম একটা মেসেজ, কারণ 3টা ক্যাটাগরি তিনি ভাগ করেছেন: ভোট দিয়েছেন অথবা তাকে ভোট দেননি, আবার যারা ভোটে দেননি। 3টা শ্রেণী এবার ছিল। তো আপনার বোধহয় মনে থাকার কথা, তিনি যখন দেশে আসেননি তখনও বারবার তিনি নির্বাচনের কথাটা বলতেন। তো নির্বাচন যত না উচ্চারণ করেছেন, তার চেয়ে বেশি উচ্চারণ করেছিলেন ভোটের কথা। নির্বাচন আর ভোট, এই দুটার মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। কারণ নির্বাচন তো আমরা গত 17 বছর যেই ফ্যাসিবাদ ছিল তারাও নির্বাচিত ছিল, অর্থাৎ নির্বাচন হয়েছে যথারীতি, কিন্তু ভোটটা হয়নি। শেখ হাসিনা তিনি 2018-তে যখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেন, তখনও কিন্তু তিনি বারবার বলেছেন বিএনপিকে ভোট দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনারা ভোট কেন্দ্রে আসুন। অর্থাৎ ভোট যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কারণে তিনি নির্বাচনের চেয়েও ভোট শব্দটা বেশি উচ্চারণ করেছেন। এবারও কিন্তু আবেদন জানিয়েছেন বারবার যে প্রয়োজনে আমাকে ভোট না দেন,
তবু ভোটটা দেন, অর্থাৎ ভোটাধিকারটা প্রয়োগ করুন। তো ভোটের মধ্যেও কিন্তু ভোট হচ্ছে নির্বাচনের শেষাংশের আগের অংশ। বলছি এই কারণে, ভোটের মধ্যে 3-4টা ভাগ আছে কিন্তু। ভোট দেয়া একটা অংশ, ভোট নেয়া একটা অংশ, ভোটগুলো গণনা করা একটা অংশ, গণনার পর ওই ফলগুলো প্রকাশ করা আর একটা অংশ। এটা কিন্তু আমরা এবার খুব হাড়ে হাড়ে টের পেয়েছি। আবার এবারের ভোটটা এমনই ভোট হয়েছে, খুব নিশ্চিন্তে কেউ জয়ী হতে পারেননি কিন্তু। হেলে দুলে পাশ করা যেটাকে বলে, যে বিনাশ্রমে পাশ করে ফেলা। বাংলাদেশের যে 297টা আমরা এখন পর্যন্ত ফলাফল আছে, একটি আসনও কিন্তু খুব হেলে দুলে নির্বাচন হয়নি, ভোটের অর্থাৎ ব্যবধানও ভোট কম ছিল। সেটা নিয়েও একটি প্রশ্ন যে জামাতের যেই মানে আমরা এর আগ পর্যন্ত যতগুলো নির্বাচন, সেই নির্বাচনে জামাতের যেই পার্সেন্টেজ হিসাবে ভোটের সংখ্যা, সেই সংখ্যার যদি আমরা হিসাব করি যে 33% ভোট জামাতে ইসলাম পেয়েছে এবং বিএনপি প্রায় 50% ভোট পেয়েছে। সেই 50% অ্যাপার্ট ফ্রম দ্যাট জামাতের যেই ভোটের সংখ্যাটা, আনুপাতিক হারে যে সংখ্যাটা বাড়লো, মানে সেটি এক ধরনের এটি বিশাল একটি জাম কি মনে হয় না? অবশ্যই, অবশ্যই। তো এবারের এই ভোটের মধ্য দিয়ে কিন্তু ক্ষমতার প্রশ্নে বিএনপি জয়ী হয়েছে, ভোটের প্রশ্নে জামাতও কিন্তু হারেনি। এটাও এক ধরনের বিজয়। আওয়ামী লীগেরও এক ধরনের বিজয়, গণতান্ত্রিক বিজয় বলবো এই প্রশ্নে। যেটা সর্বশেষ পর্যন্ত আওয়ামী লীগের দিক থেকে আহ্বান ছিল ভোট না দেয়ার, কিন্তু ভোট প্রতিরোধ করার আহ্বান ছিল না। এগুলো কিন্তু মনে রাখার বিষয় আছে। না, ভোট ভোট দিতে আওয়ামী লীগের মতন একটি দল, সে যে এই দলটি যে এর আগে আমরা 3টে নির্বাচন দেখেছি, সেই 3টে নির্বাচনে যেভাবে করে নির্বাচনগুলো হয়েছে 2014, 18 এবং 24, এরপরে এই 2026 এসে যখন পুরো দেশ ভোট দেওয়ার জন্য বা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য আকাঙ্ক্ষার মধ্যে ছিল, তখনও আওয়ামী লীগের যে আহ্বান ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য, আপনি খুব গণতান্ত্রিক মনে করেন কিনা? মোটেই না, কিন্তু মাঠ পর্যায়ের কর্মীরা গণতন্ত্রের সাথে মিশে গেছে, তারাও ভোট দিয়েছে, তারা ভোটে গিয়েছে। সেটা এক ধরনের গণতান্ত্রিক, হয়তো ভবিষ্যতে এক সময় সেটা আলোচনায় আসবে। আমি ইতিবাচকভাবে যেটা দেখছি সেটা বললাম, অর্থাৎ তাদের ভোটারদেরকে কিন্তু আটকে রাখা যায়নি, অথবা আওয়ামী লীগের দিক থেকে কিন্তু কোনো আহ্বান ছিল না যে ভোট প্রতিহত করার, না যাওয়ার আহ্বান ছিল। দুটো ভিন্ন জিনিস কিন্তু। অর্থাৎ ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগ এই বক্তব্যগুলো দিতে পারবে। আর সবাইকে উতরে গিয়ে বিএনপির চেয়ারম্যান যে বক্তব্য দিয়ে বসেছেন আজকে, খুব সূক্ষ্মভাবে, বেশ মুন্সিয়ানার সাথে, যে যারা ভোট দিয়েছেন তাদেরকেও তিনি নিজের মনে করছেন, যারা দেননি তাদেরকেও নিজের মনে করছেন, অর্থাৎ দেশের মনে করছেন। আর যারা ভোট কেন্দ্রেই যাননি বা ভোট কাউকেই দেননি, তাদেরকেও তিনি আত্মস্থ করার একটা চেষ্টা করেছেন। এটা রাজনৈতিক মুন্সিয়ানা তার, বলতেই হবে। অর্থাৎ সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। তো এইরকম জায়গা থেকে যদি কেউ একটা প্রত্যয় ব্যক্ত করেন, একটা বার্তা দেন মানুষকে, সময় বদলে গেছে, মানুষের বিবেচনা বোধেও কিন্তু মনোজাগতিকভাবে অনেক পরিবর্তন এসেছে। নিশ্চয়ই তার এই আহ্বান একটা ঐতিহাসিক মূল্য হয়ে থাকবে আমাদের নির্বাচনের রাজনীতিতে। মনিয়াপা, এই মনে পড়ে যেতে চাই যে এই বক্তব্যের মধ্য দিয়ে কি তারেক রহমান এক ধরনের পলিটিক্যাল শিফট করতে যাচ্ছেন, পলিটিক্যাল স্ট্রাকচারাল শিফট, মানে সাইকোলজিক্যাল যেই আমরা দেখেছি এর আগে প্রধানমন্ত্রী হওয়ার পরে এক ধরনের বাগাড়ম্বতা, এক ধরনের ক্ষমতা প্রদর্শনের চেষ্টা, সেটিকে সরিয়ে রেখে এক ধরনের সবার প্রধানমন্ত্রী হওয়ার এক ধরনের চেষ্টা কি আমরা দেখছি নাকি? মানে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, এইখানে অনেকগুলো মেসেজ আছে। আপনি যে কথাটা বললেন ওটা দিয়ে যদি আমি শুরু করি, তাহলে বলতে হয় যে উনি তো সুযোগই পান নাই আর আগে কোনো দিন জনগণকে সেবা করার। ওনার মা ছিলেন, ওনার বাবা ছিলেন, বাট উনি ছিলেন না একটা শ্রেণী ওনাকে নেগেটিভভাবে পরিচিত করানোর জন্য যার পণ্যয় চেষ্টা করেছেন, এবং তারা অনেক ক্ষেত্রে সাকসেস হয়েছিলেন। সামগ্রিকভাবে সব সময়ের জন্য হন নাই, কারণ সৃষ্টিকর্তা কখনো না কখনো কারোর সাথে থাকে, প্রত্যেকটা মানুষের সাথে। সেখানে ওনাকে যে স্ট্রাগলটা করতে হয়েছে, ওনাকে যে অনেক কিছুর সাথে উনি জড়িত না, কিন্তু শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান হিসেবে ওনাকে এই স্ট্রাগলটা করতে হয়েছে। এই স্ট্রাগলটা উনি করে
উনি অনেক কিছু শিখেছেন বাকি জীবনে, যেটুকু বয়সের সময় কম বয়সে যে জিনিসটা মানুষের মধ্যে এক ধরনের উজ্জীবিত থাকে, যে কোনো কিছু ড্যাম কেয়ার থাকে, সেই জিনিসগুলোতেও পরিচালিত ভাব এসেছে। বা ওই যে কথাটা বললাম, উনি তো আগে সুযোগই পান নাই এই ওপেন হওয়ার। এই প্রথম উনি যখন আমাদের নেত্রী অসুস্থ হলেন, জেলে গেলেন, তখন থেকে উনি ওপেন হলেন। তখন ফ্যাসিস্ট তাকে ওপেন হতে দিলেন না। ওই টুকটাক মানুষ ফেসবুকে কিছু কিছু বক্তব্য শুনতেন। এটা কোনো টেলিভিশনে প্রচার, এমনও গিয়েছে যে টেলিভিশন প্রচার করার জন্য টেলিভিশনটাই বন্ধ হয়ে গেছে, 2018 বা অনেক অন্য নামে চলে গেছে টেলিভিশনটা, একদম অবৈধভাবে আরেকজন দখল করেছে। এই অনেক সাংবাদিকও এর ফলে মানে ক্ষতিগ্রস্ত বা হয়েছে। মালিক জেল খেটেছে 3-4 বছর 5 বছর। তো এই জিনিসগুলো উনি খুব কাছে থেকে দেখেছেন। উন্নত একটা দেশে, যে দেশে গণতন্ত্র সমস্ত পৃথিবীতে বিতরণ করা হয়, সেই দেশে উনি থাকতে পেরেছেন। যেভাবেই থাকুক না কেন, উনি আরও সমৃদ্ধ হয়েছেন আমি মনে করি। ওনার এই 1.5 বছরের পথ চলা জার্নিটা, এবং ওনার এই প্রধানমন্ত্রী হওয়ার আগে 2-3 দিন সময় পাওয়ার পরে এবং হবার পরে উনি যে জনগণকে যেভাবে ইন্টারাপ্ট করছেন, সেটাই আমার মনে হয় যে ওনাকে যদি আমরা সহযোগিতা করি, আমরা মানে ওই যে বলেছেন, যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেন নাই, এবং যারা ভোট দিতেই যান নাই, প্রত্যেকেই কিন্তু এই দেশের অংশীদার। উনি কিন্তু এই অংশীদার হিসেবে প্রত্যেকেই মূল্যায়ন করেছেন, প্রত্যেকের সহযোগিতাও চেয়েছেন। আমরা দেখলাম যে তিনি তার দল নিরঙ্কুশ সংঘর্ষতা পাওয়ার পরে তিনি জামাত ইসলামের আমিরের সাথে দেখা করতে গিয়েছেন, তিনি এনসিপির প্রধানের সাথে দেখা করতে গিয়েছেন। একটা কথা জিজ্ঞেস করতে চাই মনি আপা, সেটা হচ্ছে উনি বক্তব্যে বলেছেন যে দেশটা চলবে সাংবিধানিকভাবে, আইন শৃঙ্খলার মধ্য দিয়ে, আইনের শাসনের মধ্য দিয়ে, এবং এখানে কোনো রাজনৈতিক প্রভাব এবং দলীয় কোনো এজেন্ডাকে ব্যবহার করা যাবে না। সাংবাদিক হিসাবে আমার কেন জানি মনে হয় যে এটিকে উনি তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বললেন, মানে তার তার বক্তব্যের এখানে মধ্যে আপনার কোনো গোপনীয়তার কিছু নাই। আপনি যেটা জানতে চেয়েছেন, উনি অনেকবার, আমি একদিন ওনার বক্তব্য শুনেছিলাম 1 মাস পর, 5ই আগস্টের, 1 মাসও না, 31শে আগস্টে জামালপুরে উনি 4 বার বলেছেন যে আমি তো বহিষ্কার করা ছাড়া আর কিছু করতে পারি না। এখন তো তিনি পারবেন। হ্যাঁ, তবে আমি যদি কখনো ক্ষমতায় যাই, তখনও যদি আমি শুনি, এখন শুনলাম না, তখনও যদি শুনি যে কেউ চরম অন্যায় করেছেন, এই নোংরা কাজটা করেছেন, আমি একবারের জন্য ভাবব না যে সে কার লোক। আমি তাকে তৎক্ষণাৎ আমি শাস্তির ব্যবস্থা করব, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। এই কথাটা উনি 4 বার বলেছেন ওনার বক্তব্যে। এটার মধ্যে ওনার এক ধরনের অসহায়ত্ব ছিল। উনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন, তোমরা এই জায়গাগুলোতে যেও না। আমি এই মুহূর্তে যেটা করতে পারি সেটা করছি, সেটা করব, বাট এর চেয়ে বেশি আমি করতে পারি না। কিন্তু এই আমার অসহায়ত্বর সুযোগটা তোমরা নিও না। নিলে টুডে টুমোরো আমি যদি কখনো আল্লাহ আমাকে ভালো জায়গায় নেয়, আমি কিন্তু সেখান থেকে তোমাদের আমি বিচারে পিছপা হব না। এইটা এই প্রথম আজকে যে কার্য দিবস গেল, সেখান থেকে কিন্তু সেই দিনের কথা, আজকে আপনার কথা এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা, 3টা কথাকে মিলালে হুবহু এক হয়ে যায়। আমি বলতে চাই যে আল্লাহ ওনাকে রহমত দান করুন। উনি যেন আজকে যে কথাটা বলেছেন, গত 1-1.5 বছর যে কথাগুলো বলেছেন, সেই কাজগুলো যেন উনি করতে পারেন, এটাই আমাদের চাওয়া। কারণ আমরা জাতিগতভাবে ভীষণভাবে অপদস্থ একটা জাতি, করুণ অবস্থা যাদের গল্পে, সেরকম একটা জাতি, এবং যে গণতন্ত্রের উপর যে জাতিটা দাঁড়িয়েছে, আসলে ওটা একটা খুলস মাত্র। কোনো গণতন্ত্রের মিনিমাম কোনো গণতন্ত্রের লেবাস নাই। যদি ওনার মাধ্যমে আল্লাহ যদি আমাদের এই গণতন্ত্রটার আশা পূরণ করে, যেমন ধরেন যারা ভোট দিতে যান নাই তাদেরও সহযোগিতা চেয়েছেন, যে মানুষগুলো ভোট দিতে যান নাই সে মানুষগুলোর কিন্তু আজকে হৃদয়ে একটা হলেও একটা মোচড় দিয়েছে
যে ইস, এমন একটা কথা শুনলাম, যে তিনি তো আমি এই দেশের নাগরিক, আমি ভোট দিতে গেলাম না, আমি ভয় পেলাম, কিন্তু সরকার অথবা বলছে আমি এই তাদেরকে সরকার কাউকে আপনাদের। কেয়ার করলাম না, কাউকে আমি ধারণ করলাম না। তো এরকম তো করা উচিত ছিল। এবং যারা আজকে যে 40% ভোট দিতে যান নাই, আমি আপনি লিখে রাখেন ড্যাম শিওর যে এরা আগামী ভোটে এরা আগে থাকবে। ওই 60%-এ কে যাবে না পরের কথা, কিন্তু এই যে গ্যাপ যাওয়া 40% তারা কিন্তু এগিয়ে ভোট দিতে যাবে। মোস্তফা ভাই, এই যে প্রধানমন্ত্রীর এই কথা, এর কথার মধ্য দিয়ে আমরা তো এর আগে, নির্বাচনের আগে আমরা বেশ খবরাখবর পেয়েছি, দলীয় নেতাকর্মীদেরকে কন্ট্রোলে রাখার জন্য বারবার তিনি বলেছেন। এই মেসেজ কি খুব ক্লিয়ারলি তিনি, আপনিও কি মনে করেন কিনা অত্যন্ত পরিষ্কার করেছেন? সেখানে যেটা যোগ হয়েছে খুশি হবার মতো বিষয়, যে তার পালস তার দলের নেতা কর্মীরা বুঝতে পারছেন, আবার তিনি জনগণের পালস বুঝতে পারছেন। দুটো উদাহরণ দেই। তিনি নির্বাচনের আগ পর্যন্ত তার পক্ষে যতটুকু সম্ভব ছিল বহিষ্কার করা ছাড়া কিন্তু তেমন কোনো সক্ষমতা তার ছিল না। যেহেতু এখন ক্ষমতায় আসছেন, এখন আর বলার সুযোগ নাই যে আমরা সরকারে নেই বা শাসনে নেই। এর আগ পর্যন্ত আমরা যখন দেশে, আজকে তিনি উচ্চারণও করেছেন আইনের শাসন, আমরা অহরহ এই শব্দটা শুনি। এই শব্দটা কেন আসলো? একটা সময় দেশে ছিল শাসনের আইন, আইনের শাসন ছিল না, শাসনের আইন ছিল অথবা শাসকের আইন ছিল। তো তিনি সেটা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন। উদাহরণ হিসেবে দুটো ঘটনা বলি, একটা সম্ভবত লক্ষ্মীপুর আর একটা চাঁদপুর। শপথ নেয়ার আগেই দুজন জনপ্রতিনিধি অর্থাৎ নবনির্বাচিত এমপি দলীয় কয়েকজন নেতাকর্মীকে এক জায়গায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, আরেক জায়গায় মামলা করে দিয়েছেন। অর্থ কি? তারাও বাস্তবতা বুঝতে পারছেন যে সামনের দিনগুলো কিরকম আসবে, ডিফারেন্ট হবে। অর্থাৎ তারেক রহমান সাহেব যেটা পরিষ্কার করেছেন, একাধিকবার বলেছেন, দুই বাক্যে দুরকম। একটা হচ্ছে সামনের রাজনীতি বড় কঠিন হবে, খুব গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা ক্ষমতায় আসার আগেই বলেছেন। সেটা আমরা নির্বাচনে দেখতে পেয়েছি। নির্বাচনও কঠিন হবে, সেটাই বার্তা দিয়েছেন। বরং দেশে থেকে অনেকে উপলব্ধি করতে পারেনি যে নির্বাচনটা কত কঠিন হতে পারে এবার। তিনি দেশের বাইরে থেকেই উপলব্ধি করেছেন। তো আবার নির্বাচন কঠিন হবে, একদিকে কঠিন হয়েছে, রাজনীতি কঠিন হবে সেটাও পরিষ্কার, যেটা সংসদের শপথের আগেই কিন্তু আমরা দেখে ফেলেছি। একটা বিষয়, আরেকটা বিষয় একটু আলোচনা করতে, সেটা হচ্ছে তিনি নিজের মুখে আজকে জাতীয় উদ্দেশ্যে বলেছেন যে ফ্যাসিবাদী সময়ে যে দুঃশাসন, অপশাসন, ভঙ্গুর অর্থনীতি, আইনের অপব্যবহার, ভঙ্গুর আইন ব্যবস্থায় সব কিছু মিলে যেই রাষ্ট্রটি তাকে নিয়ন্ত্রণে নিতে হয়েছে, সেই কথা তিনি বলেছেন। তার মানে হচ্ছে যে এই সরকারকে এবং তাকে, সরকার প্রধান হিসেবে তাকেও অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অবশ্যই। সেই চ্যালেঞ্জগুলো আপনি কি দেখেন? ব্রিফলি আমরা আরেক, মানে খুবই সংক্ষেপভাবে যদি বলেন, কারণ আমাদের হাতে সময়ও কম, আমরা আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই। জি, ছোট্ট করে বলে ফেলছি, দু চারটা ঘটনা। জি, রোজা মুখে এই সরকার কিন্তু কাজ শুরু করেছে। জি, রাইট, একদম রোজা মুখে নিয়ে, একদম এরই মধ্যে রমজানের যে আনুষ্ঠানিকতা একটা কিন্তু হয়ে গেছে, তারাবি হয়ে গেছে, ঘন্টা কয়েক পর সম্ভবত আমরা সেহরি করব। তো ওই রকম সময়ে বাজার পরিস্থিতিকে তিনি প্রায়োরিটি দিয়েছেন, কারণ বাংলাদেশ এমন এক বাস্তবতায় আমরা থাকি, রমজান বা রোজা এখানে যত না ধর্মীয় বিষয়, সমান্তরালে রাজনৈতিক বিষয়ও। আপার বোধে ভালো করে মনে থাকবে, আপনারা এগুলো নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন, ব্যঙ্গও করেছেন। জাতীয় কিন্তু এক ধরনের নাটক দেখেছে, এই রমজান এলেই হয় বেগুন নিয়ে একটা গোলমাল, অথবা বেগুন নিয়ে, অথবা পেঁপে নিয়ে, এবার কিন্তু এরই মধ্যে লেবু নিয়ে, কাঁঠাল নিয়েও দেখেছি, কাঁঠাল নিয়ে কি রেসিপি হয়। প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে রেসিপি বাতলে দিতে হতো যে মরিচ কিভাবে কম খাবেন, পেঁয়াজ কিভাবে কম খাবেন, কিভাবে প্যাকেট করবেন, কাঁঠাল দিয়ে কি হয়, এগুলো যে তিনি শুনতে তামাশা মনে হয়েছে, কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা যখন বিশ্লেষণ করি, এগুলো ছিল তার অসহায়ত্ব, পারছিলেন না। তো এবার কিন্তু একদম সরকারও শুরু হয়েছে, রোজাও শুরু হয়েছে, সরকারকে বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে হচ্ছে। তিনি প্রথম চ্যালেঞ্জ হিসেবে অ্যাড্রেস করেছেন, এক নম্বর চ্যালেঞ্জ, একদম নগদ চ্যালেঞ্জ, যেটা চ্যালেঞ্জ তিনি সেটা নিয়েছেন। সমান্তরালে আইন শৃঙ্খলার কথা বলেছেন, ওইটা অত্যন্ত বার্নিং ইস্যু। বিশেষ করে আগস্ট পরবর্তী সময়ে ডে বাই ডে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। একটা পর্যায়ে অন্তর্বর্তী সরকার কিছুটা সামলে নিয়েছে, কিন্তু একটা জায়গায় বড় অনেকটা দাগ দেওয়ার মতো ঘটনা, ঘা হওয়ার মতো ঘটনা ঘটে গেছে, যেটা দুঃখজনকভাবে
ওসমান হাদির বিষয় ঘটলো, কয়েকটা নির্বাচনের আগে কয়েকটা ঘটলো পরপর সহিংসতা। সবচেয়ে যেটা সর্বনাশ হয়ে গেল আমাদের অর্থনীতির, যেটা কাঙ্ক্ষিত ছিল না। অনেকেরই আশা ছিল যে ডক্টর ইউনূস বিশ্বব্যাপী খ্যাতিমান একজন লোক, তার পরিষদে কয়েকজন সেরা সেরা অর্থনীতিবিদ ছিলেন, যে অর্থনীতিটা তারা অন্তত একটু চাঙ্গা করে যাবেন অথবা এমন একটা ভিত্তি গড়ে যাবেন যে পরবর্তী সরকার এসে সেখান থেকে খুব দ্রুত কভার করতে পারবে। দেখা গেল বিপরীতটা ঘটলো। এই তখনও কিন্তু এই আলোচনাটা খুব বড় রকম ভাবেই ছিল যে গণতান্ত্রিক সরকার না হলে সেই সরকারের সাস্টেনেবল হয় না, এবং যার ফলে একটা সাস্টেনেবল ইকোনমি তৈরি করা যায় না। মনিয়াপার কাছে একটু যেতে চাই। মনিয়াপা, আপনি এই বলছিলেন যে মোসাফি বলছিলেন যে সামনে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে এই বাজার নিয়ন্ত্রণ, দ্বিতীয় আইন শৃঙ্খলা, এগুলোকে তো আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখি। আর কি দেখেন মনিয়াপা এই সরকারের সামনে, যদি সংক্ষেপে বলেন? আমরা লাস্ট আরেকটি প্রশ্নে যাবো। জি দেখেন, বাজার তো একটা আছে, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। সিন্ডিকেট বাজার বলেন, যাই বলেন, সব কিছুতে এখন সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা এই সরকারের প্রথম চ্যালেঞ্জ। দুর্নীতি দমন প্রথম চ্যালেঞ্জ, আপনার বেকার সমস্যা প্রথম চ্যালেঞ্জ, আপনার শিক্ষার যে কারিকুলাম, শিক্ষার যে ব্যবস্থা, সিস্টেম, সেটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো নিয়ে মিনিমাম প্রথম দিকে প্রশাসনিক চ্যালেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ। যেভাবে এখানে আরেকটা চ্যালেঞ্জ, এটা ম্যাক্সিমাম মন্ত্রীরা অনভিজ্ঞ, প্রশাসন অভিজ্ঞ। প্রশাসন একটা শ্রেণীতে আবদ্ধ ছিল বহু বছর, জিম্মি ছিল অথবা লক ছিল। সেই প্রশাসন তো ওই প্রতিদিন তোতা পাখি একই রকম সুর করে বলতে বলতে একই রকম সুর করবে। মানে সমাজের সব সেক্টরে যে অবক্ষয়, সেটারই একটা অবক্ষয়। এবং সেইখানে যদি মন্ত্রীদেরকে পরচিত করে প্রশাসন, তাহলে কিন্তু এটা একটা মারাত্মক খবর। কারণ ইতিমধ্যেই প্রশাসনকে নিয়ে সেই ফ্যাসিস্টের তাদের আছে ওটা তো আছেই, সেটার সঙ্গে আরেকটা দল, যে দলের প্রশাসন নিয়ে অনেক বড় কথা হয়েছে, ভিতরে গুপ্ত সুপ্ত এই জিনিসগুলো, এগুলো কিন্তু একটা মারাত্মক চ্যালেঞ্জ। আপনি এটাকেও বড় চ্যালেঞ্জ হিসাবে এটা অনেক বড় চ্যালেঞ্জ। আপনার সাথে যে মানুষটা থাকছে সে আপনার চরমতম শত্রু, আপনি টেরই পান নাই, আপনি জানলেনই না। ও আপনার যে ক্ষতিটা করবে, আর জানাশোনা শত্রু কিন্তু ততটা ক্ষতি করতে পারবে না আপনার। আমরা চ্যালেঞ্জের কথা শুনলাম মনিয়াপা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে একটা এই শেষের অংশটুকু, শেষের প্রশ্নটাই করে ফেলি। সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে এই সাংসদরা, বিএনপির সাংসদদের যে প্রথম সভা হলো, সেখানে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বলেছেন যে বিএনপির যারা সাংসদ তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, তারা প্লট নেবেন না। তিনি, আমরা শুনতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী সরকারি গাড়ি ব্যবহার করবেন না, তিনি তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবেন। এরকম নানা পদক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। এগুলো কি মানে মিন করে? একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং তিনি আজকের ভাষণেও সেই কথাটি বলেছেন। যে আপনার কাছে কি মনে হয়, আপনি বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিএনপির দায়িত্বশীল আছেন, কি প্ল্যান হওয়া উচিত? একটা ধন্যবাদ দিতে চাই এই কারণে যে সংক্ষেপে কিন্তু মনিয়াপা আমাদের শেষের দিকে, যে একটা দল বলেছিল যে তারা প্লট নেবেন না, ফ্ল্যাট নেবেন না, গাড়ি নেবেন না, তখন কিন্তু বিএনপি কোনো শব্দই করে নাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে লুপ সম্বরণ কিন্তু একটা বিশাল ব্যাপার। বিএনপি বলেছে যে তারা প্লট নেবেন না, তারা গাড়ি নেবেন না। এবং সেটার সঙ্গে আমি মনে করি যে যদি এই যে ব্যবসায়িক যারা বেশিরভাগ সংসদ সদস্য, তারাও একটা সময় অনীহা প্রকাশ করবে আসতে, যদি ট্রান্সপারেন্সি থাকে। যদি আপনার ট্রান্সপারেন্সির পাশাপাশি টিআর জিআর কাবিখা এই জিনিসগুলা, এগুলো কোনোটা এমপিদের কাজ না, এগুলো চেয়ারম্যানদের কাজ। চেয়ারম্যানের কাজ চেয়ারম্যানের কাছে ফেরত দেন। এমপিরা শুধু বাংলাদেশ সমৃদ্ধ হবে, বাংলাদেশে আইন প্রণয়ন সুন্দরভাবে হবে, এই জিনিসগুলো চিন্তা করবে। এই চিন্তাগুলো করতে দেন, দেখেন অটোমেটিকলি যে ব্যবসায়ীরা ক্ষমতা এবং অর্থ দুইটা একসাথে পাওয়ার জন্য আসছে, দুদিন পরে তারা আবার লোক নিয়োগ করবে যে আমার লোকরা সংসদে থাকুক, আমি আর সংসদে যাওয়ার মতো সময় আমার নাই, এই কথাটা বলবে। আমার মনে হয় বিএনপি ওই দিকেই যাচ্ছে, যে মুখে না বলে হাত দিয়ে দেখিয়ে দিবে
যে এটা 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 যদি তোমার না থাকে, মানে রাজনীতিবিদদের কি করা উচিত? রাজনীতিবিদদের করা উচিত, রাজনীতি করবে, জনগণের সঙ্গে সম্পর্ক রাখবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে, জনগণকে স্বপ্ন দেখাবে এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করবে পরবর্তীতে। থ্যাংক ইউ মনিয়া। আমরা একেবারে শেষের দিকে মোস্তফা ভাই আপনার কাছে একই কোশ্চেনটি হচ্ছে যে এই সরকারের কি প্ল্যান হওয়া উচিত? উনি বলছেন যে উনি নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় বলেছেন, উনি এসে মাত্র এয়ারপোর্ট থেকে নেমে প্রথম জনসভায় বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান ফার্স্ট আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, তারপরে বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। এই ওনার প্ল্যান থাকুক আর দলের প্ল্যান থাকুক, এই ওনার প্ল্যানের প্রথম কি থাকা উচিত ওনার প্ল্যানে? একজন সংবাদকর্মী হিসাবে যেটা দায়িত্বের অংশ হিসাবে আমাদের প্রতিটা তথ্য যেমন নোট নিতে হয়, বিশ্লেষণ করতে হয়। প্রথম বাক্যে যখন আই বলেছেন, পরের বাক্যে উই বলেছেন, অর্থাৎ একাই 100 হতে চাননি তিনি, বরং 100 জনকে এক করার একটা চেষ্টা অথবা বাসনা তার মধ্যে কিন্তু স্পষ্ট। খুবই সংক্ষেপে আমরা শেষ করব, সেটা আজকের বক্তব্য তিনি পরিষ্কার করেছেন। এখানে শুধু একটু যোগ করতে চাই, সামান্য, কোনো কথাই ফেল না যায় না, হয়তো সময়ের ব্যবধানে ফলে। দীর্ঘদিন আলোচনায় ছিল যে এমপি সাহেবরা প্লট নেন, ফ্ল্যাট নেন, ডিউটি ফ্রি গাড়ি নেন। সেটা প্রথম দিকে বাম সংগঠনগুলো থেকে উচ্চারিত হতো, তারা যেহেতু খুব সম্পৃক্ত নয়, সংখ্যায় কম, আলোচিত হয়নি। পরবর্তীতে জামাতে ইসলাম বলেছে। আজকে যখন ক্ষমতায় বসে, একদম স্টিয়ারিংয়ে বসে প্রধানমন্ত্রীর জায়গা থেকে এই কথাটা এসেছে, নিশ্চয়ই পরবর্তীতে এই কথাও আসবে যে আমাদের এমপি সাহেবরা যেন শুধু আইন নিয়ে থাকেন, তারা যেন ইট, সিমেন্ট, রড, বালু নিয়ে না থাকেন। থ্যাংক ইউ মোস্তফা ভাই। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। দর্শক, আমরা শেষ করছি আজকের গণতন্ত্রের সময়। আমরা ফিরে যাব আমাদের নিয়মিত আয়োজন, নিয়মিত সংবাদ, প্রবাসী সময়।